আসসালামু আলাইকুম সবাইকে। কি অবস্থা তোমাদের সবার? আশা করি তোমরা সবাই অনেক অনেক ভালো আছো। সবাইকে আমাদের বিউপি এফএসটি যেই ক্র্যাশ কোর্স প্রোগ্রাম সেটাতে অনেক অনেক স্বাগতম। আমরা আমাদের বিউপি এফএসটি কিউবি সলভের রসায়নের আজকে যে অধ্যায়টা নিয়ে পড়াশোনা করব সেটা হচ্ছে আমাদের সেকেন্ড পেপারের ফার্স্ট চ্যাপ্টার, খুবই খুবই গুরুত্বপূর্ণ একটা অধ্যায়, পরিবেশ রসায়ন। এই অধ্যায়টা আমাদের থিওরিটিক্যাল, মানে এই অধ্যায়ের মধ্যে আমাদের থিওরিও রয়েছে, এই অধ্যায়ের মধ্যে আমাদের কিছু ম্যাথমেটিক্যাল টার্মও রয়েছে, কিছু আবার বুঝে উত্তর করার মতন জিনিস রয়েছে, মানে যেটাকে আমরা বলতে হচ্ছে কনসেপ্ট বা কনসেপচুয়াল জিনিসপাতি, তাই না? ওকে। সো আমি তোমাদের সাথে আশিকুল ইসলাম খান, পড়াশোনা করছি ঢাকা ইউনিভার্সিটিতে, বাট ইয়েট আমি বিউপি ক্র্যাক করতে পারছিলাম আর কি। সো ওখান থেকে আমার একটা কনফিডেন্স আছে বিউপির প্রতি, এবং বিলিভ মি আমি যেরকমভাবে গাইডেড করবো তোমাকে পুরো ক্লাস জুড়ে আর কি, এই পরিবেশ রসায়ন অধ্যায়টা একাই তোমাকে বিউপিতে চান্স পাবে এরকম না, পুরো রসায়নটাই তোমার জন্য দরকার। এবং আমি পার্সোনালি বলবো যে তুমি যদি আসলে এই গাইডেন্সটা মেনে চলে পড়াশোনা করতে পারো, তাহলে বিলিভ মি আমি যতটুকু কমপ্লিট করাবো তার মধ্যে থেকে ইনশাল্লাহ তুমি কমন পাবা। চলো শুরু করি। প্রথমেই আমরা যদি যাই ফার্স্টের দিকে, কিছু ম্যাথমেটিক্যাল জিনিসপাতি আমাদের জন্য রাখা। দেখো, খুব সহজ সহজ জিনিসপাতি। যেমন আমরা যদি একটু জিনিসটা পড়ি, এটা রিসেন্ট ইয়ারের একেবারে 23-24 কোয়েশ্চেন। ক্যালসিয়াম কার্বনেট যৌগটির মোলার ভর 100 গ্রাম পার মোল। 10 গ্রাম ক্যালসিয়াম কার্বনেটকে তাপ প্রয়োগ করা হলে, বিয়োজিত করা হলে যে পরিমাণ গ্যাস উৎপন্ন হয় 0 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা এবং 1 বায়ুমণ্ডলীয় চাপে, তার আয়তন কত? 0 ডিগ্রি সেলসিয়াস যেটা আমাদের টেম্পারেচার, হ্যাঁ, এবং 1 বায়ুমণ্ডলীয় যেটা আমাদের চাপ অন অ্যাটমসফিয়ার, ইট রিপ্রেজেন্ট টু এসটিপি, তাই না ভাইয়া? এসটিপিতে প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন আসলে কত বলো তো? 22 প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন হচ্ছে আমাদের 22.4 লিটার, প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন। হোপসো জিনিসটা বুঝতে পারছি। প্রত্যেকটা গ্যাসের মোলার আয়তন যেহেতু 22.4 লিটার, বা এটাকে যদি আমরা এমএল এ কনভার্ট করি তাহলে হচ্ছে 1000 দ্বারা গুণ করলেই এমএল এ চলে আসে। এখন বলছে আমার ক্যালসিয়াম কার্বনের ভর এত, এটাকে যদি আমরা বিয়োজিত করি তাহলে আমাদের যে বিক্রিয়াটা হয় সেটা আমাদের অবভিয়াসলি জানা লাগবে। দেখো, আমি উত্তর করার ক্ষেত্রে, মানে আমি তোমাকে ডিরাইভ করে দেখাচ্ছি, বাট বিলিভ মি তোমাকে উত্তর করার ক্ষেত্রে তো এত টাইম নেওয়া যাবে না। অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, ক্যালসিয়াম কার্বনেটকে বিয়োজিত করলে তুমি জানো ক্যালসিয়াম অক্সাইড হয় এবং কার্বন ডাইঅক্সাইড হয়। খুবই সহজ একটা জিনিস। এটা 100 গ্রাম আণবিক ভর বলা আছে, এটা যদিও এটা হয় হচ্ছে ভাই আমাদের 44, এটা হয় হচ্ছে আমাদের 56 গ্রাম। এই তো হচ্ছে সিনারিও, তাই না? তো এখন কথা হচ্ছে এটা তো গ্রামের হিসাবে, এটাতে চাইছে কত এমএল বা কত লিটার উৎপন্ন হবে সেটার হিসাবে, মানে আয়তনে। আমরা জানি যে 1 মোল ইকুইভ্যালেন্ট টু 1 মোল হয়ে আছে। আমরা বের করি, আমাদের এখানে 10 গ্রাম হচ্ছে, যে 10 গ্রামকে আমরা ভাঙছি, তার মানে এটা কত মোল সংখ্যা? 10 গ্রাম, এটার মোল সংখ্যাটা হচ্ছে আসলে কত? এখান থেকে যদি তুমি করো তাহলে এটা হচ্ছে আসলে 0.1 ইজ ইকুয়ালস টু আসলে কি, ওই যে যতটুকু আয়তন তৈরি হবে VSTP, এসটিপিতে তার যত আয়তন সেটা হচ্ছে 22.4 লিটার এই হিসাবে। এখন এটাকে সুন্দর মতন VSTPটা বের করো, যদি যে এটা আর এটাকে যদি ইকুইভ্যালেন্ট করো দিয়ে, যদি VSTPটা বের করো তাহলে কত হয়? এটা 2.24 লিটার, যেটার উত্তরটা কোথাও নাই, আছে 2.24 নাই। সো লিটারটাকে এমএল যদি করে দাও, 1000 দিয়ে গুণ হবে জাস্ট, এত এমএল। দেখো তো এমএল এর উত্তরটা আছে না? এমএল এর উত্তরটা তো আশা করি আছে কি না? এমএল এর উত্তর আশা করি আছে 2240 এমএল। রাইট আনসারটা কোথায়? এতে। সঠিক আনসারটা হচ্ছে আমাদের এতে, রাইট আনসারটা হচ্ছে এ। ওকে, ক্লিয়ার? পারবো? দেখো, সিম্পল জিনিস। এরপরেও যদি তুমি এটাকে আরো মানে সহজভাবে চিন্তা করতে চাও, যেহেতু ওখানে 10 গ্রাম ভাঙছে বলতেছে, সো মোল সংখ্যার আমাদের যে সূত্র, সেই সূত্রটা আমরা ইউজ করতে পারি না? W/M ইজ ইকুয়ালস টু অণু পরমাণু আয়নের সংখ্যা বাই অ্যাভোগাড্রো সংখ্যা, ইজ ইকুয়ালস টু আমরা দিতে পারি হচ্ছে VSTP। এসটিপিতে আমাদের আয়তন বাই হচ্ছে 22.4 প্রত্যেকটা গ্যাসের জন্য লিটারে, লিটার হিসাবে অবভিয়াসলি এটা হবে, ইজ ইকুয়ালস টু S ইন্টু V। এই ভিটাও অবভিয়াসলি হচ্ছে লিটারে হইতে হবে। এই টোটাল সমীকরণটা ইউজ করে হলেও তো তুমি আরামসে উত্তরটা বের করে ফেলতে পারো। জাস্ট কার কার মধ্যে সম্পর্ক নিবা বলো তো? এর মধ্যে এবং এর মধ্যে, এই দুটার ভিতরে সম্পর্ক নিলেই তো VSTPতে তার আয়তন কত হবে বের হয়ে চলে আসবে। আসবে না? খুবই সহজ ক্যালকুলেশন, হ্যান্ড ক্যালকুলেশন, ইজিলি বুঝাই যাচ্ছে। ওকে, দেখো 2240 ml, রাইট আনসার। এরপরে চলো, 4 গ্রাম মিথেন 24 গ্রাম অক্সিজেন গ্যাসের মিশ্রণে মিথেন এর মোল ভগ্নাংশ কত? এই যে মোল ভগ্নাংশ জিনিসটা খুবই খুবই গুরুত্বপূর্ণ। মোল ভগ্নাংশ মানে হচ্ছে আমরা কারো একজনের মোল ভগ্নাংশ বের করবো নিশ্চয়ই, কারো একজনের। সো ধরো হচ্ছে যে এর যে একটা এ গ্যাস ও বি গ্যাস আছে, তাদের মিশ্রণ আছে, হ্যাঁ, তাহলে আমরা এর মোল ভগ্নাংশ বের করতে যাচ্ছি। তখন আমরা যেটা করব, এই যে টোটাল এর যেটা মোল সংখ্যা সেটা দিব, বাই হচ্ছে এটা আসলে টোটাল মোল সংখ্যার সাপেক্ষে কত। এখন টোটাল মোল সংখ্যাটা আমাদের কত বলো তো ভাইয়া? এ এর মোল সংখ্যা আর বি এর মোল সংখ্যা, এটারই তো যোগফল, তাইলে তো আমাদের টোটাল মোল সংখ্যা হয়ে যায়। এর মোল সংখ্যা কত? এর যেটা ভর, যেটা যেহেতু এটা গ্রামে আছে, তার মানে তার আণবিক ভর দ্বারা ভাগ করলে তো আমরা সেটার মোল সংখ্যাটা পেয়ে যাই। তাহলে মোল সংখ্যা অফ মিথেন CH4, মিথেন, এটা আমরা কত বলতে পারি? 4/16।
হুইচ মিনস 1/4, মানে 0.25, এরকমই না, 0.25, বা আমরা 1/4ই রাখি এখন, আর দরকার নাই আমার। তাহলে মিথেনের মোল সংখ্যা পেলাম। আমি যদি অক্সিজেনের মোল সংখ্যাটা বের করতে চাই, কত হবে? 24 বাই হচ্ছে আমার 32, অক্সিজেনের ভর কত? 32, O2 যেহেতু, তাহলে এটাকে যদি আমরা ক্যালকুলেশন করতে চাই 8 দিয়ে করতে পারো, 3/4 এমন পাবা, শেষ। এখন আমরা যদি করি তাহলে এর মোল সংখ্যা বা মিথেনের মোল সংখ্যা যেহেতু, সেটা কত? 1/4 বাই হচ্ছে আমাদের কত, এটা দেখো তো, 1/4 প্লাস হচ্ছে আমাদের 3/4, এই ক্যালকুলেশন। সো এখন যদি এখানে তুমি উপরে 1/4 থাকলো, অ্যান্ড সিম্পল হাত দিয়ে যদি ক্যালকুলেশন করো, 1/4 প্লাস 3/4 মানে কত? 4/4 মানে 1, তাহলে 1/4 উত্তর থাকে, 1/4 মানে হচ্ছে 0.25। উত্তরটা করতে কতক্ষণ সময় লাগবে? তুমি যদি সব জিনিসটা বুঝো, হায়েস্ট জাস্ট ওই দুইটা লেখো, তাহলে কতক্ষণ সময় লাগতে পারে? হায়েস্ট 40 সেকেন্ড, এর বেশি কি লাগা উচিত? লাগা উচিত না। তাহলে 1/4 মানে কি? 0.25, রাইট আনসারটা কত? এ। বোঝা গেছে? মূল ভগ্নাংশ। এখন যদি কোথাও তোমাকে আংশিক চাপের কথা বলে, যেটা এখানে এই চ্যাপ্টারেরই আর কি একটা অংশ, আংশিক চাপ। আংশিক চাপ জিনিসটা আবার কি? যার আংশিক চাপ আমরা বের করব, তার মোল ভগ্নাংশ, এটাকে XA দ্বারা প্রকাশ করা হয়, ইনটু মোট চাপ, মানে মোল ভগ্নাংশের সাথে যদি আমরা মোট চাপটাকে গুণ করি, তাহলে হচ্ছে যে মোট ভগ্নাংশ গুণ হচ্ছে মোট চাপ, তাহলে আমরা কি পেয়ে যাই? আংশিক চাপ পেয়ে যাই। ওকে, এক্সট্রা একটা জিনিস দেখায় রাখলাম। এরপরে দেখি 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রায় চাপ স্থির হবে, এটা চাপ স্থির রেখে আয়তন দ্বিগুণ করা হলে চূড়ান্ত তাপমাত্রা কত হবে? দেখো, এটা রিসেন্ট ইয়ারের কোশ্চেন। 13 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা যখনই তুমি মাথায় রাখবা, তুমি জানো যে চাপ স্থির রাখলে V ইজ প্রপোর্শনাল টু T, মানে V1/T1, তুমি এমনভাবে বলতে পারো V1/T1 ইজ ইকুয়ালস টু V2/T2, এরকমভাবে বলতে পারো, অথবা V1/V2 ইজ ইকুয়ালস টু T1/T2, সিম্পল, মানে সমানুপাতিক। তার মানে যদি তাপমাত্রা আমরা মানে যদি আয়তন দ্বিগুণ হয়, তাপমাত্রাটাও দ্বিগুণ হয়ে যাবে, সিম্পলি। এখন তুমি চিন্তা করতে পারো, ভাই তাপমাত্রা দ্বিগুণ হয়ে গেলে 26 ডিগ্রি সেলসিয়াস হয়ে যাবে? উত্তরটা হচ্ছে না। এখানে ভি গুলা আসলে কিসে? ভাই বলো তো? এখানে ভি গুলা হচ্ছে আমাদের ভি না, টি গুলা হচ্ছে আসলে কিসে বলো তো? কেলভিন এককে। তাহলে অবভিয়াসলি তোমাকে আগে এটা কেলভিনে নিয়ে চলে যেতে হবে। 13 ডিগ্রি সেলসিয়াস মানে তুমি কত? সিম্পল মাথা হিসাব করো, 273, এগুলো যদি মাথা হিসাব করে দাও তাহলেই তো হয়ে যায় 286। তাহলে তাপমাত্রাও দ্বিগুণ হয়ে যাবে, যেহেতু ভর দ্বিগুণ করছি। ক্যালকুলেশন করলেও কিন্তু হবে, মানে আয়তন দ্বিগুণ করছি, ক্যালকুলেশন করেও হবে। আমি দেখাচ্ছি ওয়েট। তাহলে এটা যদি দ্বিগুণ হয়ে যায়, তাহলে আমাদের কত হয় বলো তো? 500, 250 হয়, 500 হয়, 572। দেখো 572 থেকে এখন যদি তোমাকে এটা সেলসিয়াসে বলে, তাহলে -273 করবা। মাইনাস যদি 273 করো, তাহলে তুমি কত পাও? আসলে তুমি পাও হচ্ছে 399, এরকম পাও না? 399, 400, 500, 399, 399 কেন, 299 পাও, 299 পাও। ঠিক আছে, বোধহয় ঠিক করছি, 299 পাও। আচ্ছা, যদি এটা মাইনাস করে কি হচ্ছে না হচ্ছে সেটা ইস্যু না, তুমি যদি এত জিনিস চিন্তা করো যে 273 মাইনাস করলে ভাই কত হবে বলেন, আপনি হচ্ছে এরকম ভাবে কি করতেছেন? আচ্ছা, তুমি সিম্পলি এটাকে চিন্তা করো না, তুমি এখানে যদি খালি চিন্তা করো, এই 500 থেকে 200 বাদ দিলে কত হয়? 300 এরকম হয় না? তাহলে ধরে নাও তোমার কাছে মানে সিম্পলি জিনিসটা ছিল হচ্ছে এরকম একটা দিলা, তাহলে হচ্ছে 12, তার মানে এটা হচ্ছে 9, এরপর এখানে দিয়ে দিলা 8, এখানে দিলা, এটা হচ্ছে কত হয়ে গেল? 8 হচ্ছে 1 না? হ্যাঁ 1, এটা এখানে দিয়ে দিলা, তাহলে এটা হচ্ছে যে এখানে যদি দিয়ে দাও, এই যে এটাই ভাবতেছিলাম, তাহলে এটা হবে কত? 219 ডিগ্রি সেলসিয়াস, এরকম হয়ে যাচ্ছে। কোথায় 26, কোথায় 219? জিনিসটা দেখতেছো? অবভিয়াসলি হচ্ছে যে আমাদের আলাদা আলাদা চলে আসছে উত্তরটা। ওকে, সো এই হচ্ছে এখানকার যাবতীয় আলাপ, যে এখানে যদি আমরা এটাকে 1 দিয়ে দিই, তাহলে হ্যাঁ 219। ওকে, যেটা বলছিলাম, তোমার এখানে চাইছেই তো হচ্ছে আমাদের ডিরেক্ট ভাই কেলভিনে, তাহলে আমাকে তো আর এত বেশি প্রয়োজন নাই, যেহেতু দেখতেছো প্রত্যেকটাই কেলভিন, তাহলে তো আমাদের দেখে বেড়ানোর দরকার নাই। আমি যদি জাস্ট সিম্পলি বলি V1/T1 ইজ ইকুয়ালস টু আমাদের V2 বাই হচ্ছে আমাদের T2, আমরা V1 এর মান জানি কত? V, আমরা V2 এর মান জানি কত? 2V, T1 এর মান জানি আমরা কত ভাই? আমাদের 286, T2 এর মান আমরা T2 এর মানটা আমরা বের করব। তাহলে এই V কাটলাম, আমরা T2 কে কি বলতে পারি? T2 সমান হচ্ছে, এই ক্রস গুণ করে দাও, 286 ইন্টু 2, 250 দুগুণে হয় হচ্ছে 500, 250 সাথে 200 এখানে থাকে আর 36 দুগুণে হয় 72, তার মানে সিম্পলি হচ্ছে আমাদের 572 কেলভিন। ডান। এটা যদি এখন ডিগ্রি সেলসিয়াসে বলে, তাহলে আমরা 273 কে মাইনাস করবো, 273 কে মাইনাস করো, 572 এর সাথে কত যোগ করলে এটা হয় হচ্ছে, এখান থেকে যদি 1 দাও 12, তাহলে 12 থেকে 3 বাদ কত থাকে আমাদের? 9, এটা এখানে দিয়ে দিলা 8, এটা এখানে দিয়ে দিলা 8, তার মানে এটা এখানে দিয়ে দিলা 8 থেকে 8 বাদ দিলে হচ্ছে আমাদের 0, এবার এটা এখানে দিয়ে দিলা
আব হয়েগা, এটা এখানে দিয়ে দিলা, এটা এভাবে থাকলো। এবার এবার আসলো হচ্ছে আসল উত্তর, তাই না? এক যদি দিয়ে দাও তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 3, 209। 209 এর সাথে 273 যোগ করো, তুমি অবভিয়াসলি 572 মতন পাবা। এই হচ্ছে এখানকার হিসাব, ঠিক আছে? ওকে, সো আচ্ছা, এই এই সিম্পল জিনিসের ভিতরে মানে আমি কিভাবে হচ্ছে যে চিন্তা করতেছি বলো তো, -273, 273কে যদি আসলে তুমি মাইনাস করো, ঠিক আছে, তুমি যদি চিন্তা করো যে আমি 572 এর সাথে 572 থেকে 200 572 থেকে আমরা মাইনাস করব হচ্ছে 273কে, একটা সিম্পল জিনিস হচ্ছে যে আমরা নিয়ে আসতে পারছি না কেন বলো তো দেখি। তাহলে এখানে থাকে হচ্ছে আমাদের 572 থেকে এখানে থাকে হচ্ছে আমাদের 9 দিলা, গুড। এবার এটা তো হয়ে যাচ্ছে আমাদের কি বলে, এটা এখানে চলে আসলো 8, এখানে যদি চলে আসে তাহলে এটা হয়ে যাবে 17, 17 হলে কত হয় ভাই 9, হাই হাই এখানে দিচ্ছি আমি 8, তাহলে কেমন হলো বলো তো? এবার হচ্ছে 299 হবে, এই যে শুরুর দিকে করাইছিলাম তোকে 299 হবে, 299 হবে, ডান ডান 299 হবে। তাহলে 299 যদি হয়ে যায় তাহলে কত হলো আমাদের এখানে, এটা তো নাই, এটা 299 ডিগ্রি সেলসিয়াস, দেখছো একটা প্লাস মাইনাস করতে এরকম ভাবে যদি পরীক্ষা হলে একবার মাথা হারায় ফেলো ভাই, শেষ, চতুর্দিকে টেনশন, এই অবস্থা হয়েছে রীতিমতন, মানে অ্যাটলিস্ট আমার। আচ্ছা যাই হোক, চলো পরের কোশ্চেনে যাই। তাহলে এখন এটা যে আমার সঠিক উত্তর বোঝা গেছে না, রাইট আনসার ইজিলি। যেহেতু দেখতেছো তুমি আগে অপশন টেস্ট দেখবা কেলভিন আছে কিনা, কেলভিন থাকলে তো কেলভিনের উত্তর বের করতে হবে, আমার তো এত প্যারা নেওয়ার প্রয়োজন নেই। ডান, নেক্সটে যাই। 32 কেলভিন তাপমাত্রায় অক্সিজেন গ্যাসের আরএমএস ভেলোসিটি কত? এটা খুবই সহজ একটা কোয়েশ্চেন, বাট এই কোয়েশ্চেনে একটা ঝামেলা থাকে, সেটা হচ্ছে এই যে এখানে বলে দিছে না √3 আর টি বাই হচ্ছে ভাই এম, এমন না? এমন। এখন এখানে আমি তোমাকে একটা জিনিস বলি, এটা হচ্ছে সিআরএমএস, এই এমটা কিসে ভাই বলো তো? কেজিতে, এই এমটা কিন্তু ভাই কেজিতে। তো তুমি এখানে দেখো এখানে হচ্ছে এরকম 3 ইন্টু আর ইন্টু হচ্ছে টিটা কত তোমার 32 বাই হচ্ছে এম, এম মানে কত 32 ইন্টু 10⁻³ এরকম দিলা তুমি, এটা কাটলা। যদি এগুলা সব কিছুই কেটে দাও, সব কিছু ধরো কাটতেছো, তাহলে এখানে এই যে এই উপরের এই যে এটা এই 10⁻³ উপরে চলে গেলে কত হয়ে যাবে আমাদের? 3000 হয়ে যাবে না? ভালো করে বুঝো, কত হবে আমাদের? 3r ইন্টু 1000 এরকম √, এইটাকে যদি টোটালটাকে ক্যালকুলেশন করো 1000কে এটার ভিতরে নিয়ে আসলে হয় হচ্ছে আমাদের 1000কে তো আর আমরা হচ্ছে যে রুটের মধ্যে নিয়ে আসতে পারি না, সো আমরা এখানে চাইলে এটাকে কমপ্লিট করতে পারি না, আমরা এটাকে কমপ্লিট করব হচ্ছে, এটা আমরা এমন করতে পারি যে 100 ইন্টু 10 মানে হচ্ছে আমরা বলতে পারি হচ্ছে 10√30r, এমন এই ক্যালকুলেশনে নিয়ে যেতে পারি। দ্য থিং ইজ এই ক্যালকুলেশনের একটা উত্তর নাই, আছে নাই কেন? কারণ ওরা এই কনসেপ্টে আসেই নাই। ওরা কোন কনসেপ্টে আসছে জানো? এমটাকে আমরা কেজিতে ধরবই না, এমটাকে যদি আমরা কেজিতে না ধরি তাহলে 32 কাটলাম তাহলে জাস্ট কত থাকে আমাদের √3r, এটাই হয়ে যাচ্ছে সিআরএমএস ভেলোসিটি। আমার একক মিলা লাগবে এমনটা তো খুব জরুরি না। হ্যাঁ, আর এর ভ্যালুটা তোমার হচ্ছে যে 8.314 ওই ভ্যালুতে। এখন ওই ভ্যালু যদি তুমি না দাও, আর এর ভ্যালু তো আরও হয় আমাদের 0.0821 হয় না? এটা আমার সিজিএস ইউনিটে হয় না? হয়তো অবভিয়াসলি। সো ধরে নাও এটার কনসেপ্টটা হচ্ছে ওইটা, বুঝছো? এই ক্যালকুলেশনটা করছে ওরা কিসে? সিজিএস ইউনিটে। সিজিএস ইউনিটে আর এর ভ্যালুটা কত? ওই আর এর মান তো আমাকে হচ্ছে যে ওইটা ব্যবহার করতে হবে না। তাহলে সিজিএস ইউনিটে যদি আমরা করি তাহলে এম এর মান তো আমরা গ্রামও ব্যবহার করতে পারি, 32 গ্রাম ব্যবহার করতে পারি। কিন্তু এই কাজটা কে করবে জানো? আমার মতন বেশি ক্রিটিক্যাল থিঙ্কিং করতে যে যারা ধরা খেতে চাইবে তারা করবে। সো ওই কাজটা আমরা করতে যাব না। আমরা সিম্পলি যে কাজটা করব, এই যে সিজিএস ইউনিটের এই ক্যালকুলেশন দিয়ে কাজ করে ফেলবো। আমরা কি করতে পারি দেখো, কি করতে পারি? সিম্পলি সিআরএমএস সমান √3RT বাই হচ্ছে এম, এমন। এখন যদি আমি এখানে একটু ক্যালকুলেশন করি, 3 ইন্টু আর এর মানটা কত থাকলো ইন্টু 32 বাই হচ্ছে 32, তাহলে এই 32 কাটলে কত থাকে? √3r থাকে। এটাই হচ্ছে আমাদের অ্যান্সার। দেখো কোথায় আছে এটা? 3r ডিতে। বলো তো পারবো কিনা, দেখো তো সঠিক উত্তরটা হয়েছে কিনা। ডান, ওকে। সো বুঝছো আশা করি। চলো তাহলে হচ্ছে আমরা নেক্সট কোয়েশ্চেনের দিকে এগোই। নেক্সট কোয়েশ্চেনটা বলতেছে কোনটা লুইস অ্যাসিড? আচ্ছা, লুইস অ্যাসিড কারা বলো তো? লুইস তত্ত্ব অনুযায়ী এই কোয়েশ্চেনটা যে কতবার আসছে রে ভাই, একটা রিপিটেড কোয়েশ্চেন, এটাকে একেবারে কয়েকবার মার্ক করে নাও। লুইস অ্যাসিড, লুইস তত্ত্ব অনুযায়ী লুইসের অম্ল হচ্ছে যারা আমার লন পেয়ার ইলেকট্রন গ্রহণ করতে পারে, যারা লন পেয়ার ইলেকট্রন বা নিঃসংযোজক ইলেকট্রন গ্রহণ করতে পারে
তারা হচ্ছে আমাদের লুইস অ্যাসিড। এখন এটা কারা পারবে বলো? কোনো ধনাত্মক চার্জ এরা পারে, ধনাত্মক চার্জ। ঋণাত্মক চার্জ আলাদা কি কেউ পারবে? কখনো না। কেন? কারণ ঋণাত্মক চার্জ মানে তো তার কাছে ইলেকট্রনের আধিক্য অলরেডি আছে। ঋণাত্মক মানে কি আসলে? সে ইলেকট্রন গ্রহণ করে আছে না? গ্রহণ করে আছে। ধনাত্মক চার্জ যুক্ত আলাদা তারা নর্মালি পারতে পারে। এছাড়াও আমরা বলতে পারি হচ্ছে যাদের অষ্টক অসম্পূর্ণ, যার কেন্দ্রীয় মৌলের বা সেন্ট্রাল অ্যাটমের কেন্দ্রীয় মৌলের অষ্টকটা কেমন? অসম্পূর্ণ। যার কেন্দ্রীয় মৌলের অষ্টক অসম্পূর্ণ তারাও পারে। চলো আমরা যদি দেখি, নাইট্রিক অ্যাসিড কেন্দ্রীয় মৌলের কারো অষ্টক অসম্পূর্ণ না। সালফিউরিক অ্যাসিড না, বরঞ্চ সালফার অক্সিজেন এদের কাছে লন পেয়ার ইলেকট্রন আছে। অ্যালুমিনিয়াম ক্লোরাইড, অ্যালুমিনিয়ামের দেখো ভাইয়া কেন্দ্রীয় মৌলের আসলে অ্যালুমিনিয়ামের 3টা, ক্লোরিনের 3টা, এক জোড়া ইলেকট্রন সে গ্রহণ করতে পারবে, তার মানে আমার লুইস অ্যাসিড পেয়ে গেছি আমি সি। অ্যামোনিয়াকে দেখো, এ আসলে একটা লুইস ক্ষার, মানে এর যেটা উল্টা তারাই তো লুইস ক্ষার, যারা হচ্ছে লন পেয়ার ইলেকট্রন দিতে পারবে। এই যে নাইট্রোজেনের এক জোড়া লন পেয়ার ইলেকট্রন আছে, পানির কাছে অক্সিজেনের 2 জোড়া লন পেয়ার আছে, এক জোড়া সে দিতে পারে, এমন। ওকে, সো আশা করি সঠিক উত্তর বুঝছো, সি। নেক্সট, শিল্প কারখানায় কোন বর্জ্য কিডনির ক্ষতি করে? কোন বর্জ্যটা আমাদের কিডনির ক্ষতি করে? এটা খুব গুরুত্বপূর্ণ একটা জিনিস। এটা হচ্ছে আমাদের এই যে ক্যাডমিয়াম। হ্যাঁ, মাথায় রাখবা বা মনেই রাখবা, সেটা হচ্ছে আমাদের কিডনির ক্ষতি। কিডনি থেকে ক্যাড। হ্যাঁ, আমরা চকলেটের নাম হচ্ছে যে কিটক্যাট যেরকম বলি ওরকম ভাবে আমরা মনে রাখবো কিটক্যাট। তাহলে কিডনির ক্ষতিকে ক্যাডমিয়াম। আর্সেনিক, এই আর্সেনিকের জন্য কি হয় মেইনলি? আর্সেনিকের থ্রোতে আমরা হচ্ছে ব্ল্যাক ফুট ডিজিজ নামে একটা হচ্ছে যে পাবো, রোগ হয়, ব্ল্যাক ফুট ডিজিজ। বাচ্চা কাচ্চাকে সব থেকে বেশি যে হচ্ছে যে ক্ষতি করতে পারে সে হচ্ছে আমাদের প্যালারিয়াম না ভাই, আসলে লেড, পিবি বা লেড যেটা ক্ষতি করে সেটা হচ্ছে বাচ্চা কাচ্চাদের বিকাশের ক্ষতি করে, মেইনলি বাচ্চাদের বিকাশে ক্ষতি। কে এটা করে ক্ষতি? লেড। ওকে, তো এটা রাইট আনসার হচ্ছে ক্যাডমিয়াম। সো যে ইনফরমেশনগুলো দিলাম ওগুলোকে কিন্তু মনে রাখবো। এখন এখানে যেমন একটা কোয়েশ্চেন বলতেছে, ট্যানারি শিল্প হতে কোন মৌলটি পানি দূষণ বেশি করে? ট্যানারি শিল্পের মূল দোষকই হচ্ছে ভারী ধাতু ক্রোমিয়াম। হ্যাঁ, কারণ তুমি একটা জিনিস শুনবা আসলে, ক্রোম ট্যানিং এই প্রসেসের নাম শুনবা, ঠিক আছে? ক্রোম ট্যানিং, বেসিক ক্রোমিয়াম সালফেট দিয়ে, এই যে BCS, বেসিক ক্রোমিয়াম সালফেট, এস কিউ হলো কেন? BCS, বেসিক ক্রোমিয়াম সালফেট, সেটা হচ্ছে CrOH, বেসিক ক্রোমিয়াম সালফেট। এই বেসিক ক্রোমিয়াম সালফেট দিয়ে মেইনলি এই কাজটা করা হয়। হ্যাঁ, বেসিক ক্রোমিয়াম সালফেট, ক্রোম ট্যানিং। এই ক্রোম ট্যানিং এর ক্রোমিয়াম যে 3+, এই কিন্তু আমাদের মূল দূষক একটা ভারী ধাতু হিসেবে। সো এইটা আবার ক্রোম কিন্তু 3+ থেকে কিন্তু ভাই ক্রোম 6+ হইতে পারে, তোমরা জানো নিশ্চয়ই। ক্রোম 6+ হয়ে গেলে সেটা আরও বেশি ক্ষতিকর। এ কিন্তু আবার বলা হয় যে কার্সিনোজেনিক, একে বলা হয়, বুঝছো? কার্সিনোজেনিক মানে কি আসলে? এর পটেনশিয়ালিটি আছে আমার ক্যান্সার সৃষ্টি করতে, একে বলা হয় কার্সিনোজেনিক। সো এ হচ্ছে আমাদের কি আসলে এখানে ক্রোমিয়াম। ওকে, রাইট অ্যান্সার দেখো ক্রোমিয়াম। নেক্সট, 20 ডিগ্রি সেলসিয়াস তাপমাত্রা, 740 মিলিমিটার চাপ, মানে 740 মিলিমিটার পারদ চাপে 0.0842 ভরের একটি গ্যাসে 400 ml আয়তন দখল করে, গ্যাসটির আণবিক ভর কত? এটা আমার বেলা আসা কোশ্চিন ছিল, এন্ড বিলিভ মি এটা আমি পারছিলাম। এটা উইদাউট ক্যালকুলেটর সলভ করা, আমি বলবো হচ্ছে আসলে একটা টাইম ওয়েস্ট ছাড়া কিচ্ছু না। কারণ এই কোশ্চিনের মান কত বলো? আমি কেন টাইম ওয়েস্ট বলতেছি দেখো, কারণ এখানে হ্যাঁ এখানে দেখো আবার কোশ্চেনের অপশনও হচ্ছে কিন্তু যথেষ্ট কি আছে, কাছাকাছি আছে, এবং এটার কোশ্চেনের উত্তর আমাদের যে অ্যান্সার শিট সেটাতে ভুল দেওয়া। দ্যাটস এটার কোশ্চেনের উত্তর আমি হচ্ছে যে রাখি না ইচ্ছা করে, এটা ভুল দিয়ে রাখছিল, ওরা উত্তর দিয়ে রাখছিল 68, সেটা হবে না। তুমি ক্যালকুলেটারে চাপ দিয়েও বের করে দেখো উত্তরটা, যদিও তুমি ক্যালকুলেটারে করতে পারবে না, বাট চাপ দিয়েও বের করে দেখো, এটা 68 হবে না, ঠিক আছে? এটা হবে কত? 54। মানে এক্স্যাক্টলি যদি মান বের করো তাহলে মান হবে হচ্ছে 52, বাট আমরা ধরলাম যে ক্লোজেস্ট যেটা অপশন সেটা হচ্ছে 54। আমি পারছিলাম। এখন আসো আমি পারার যে টেকনিক সেটা দেখাচ্ছি, বাট বিলিভ মি এটা আমি কখনো 45 সেকেন্ডে পাই না, আমার এটা 1 মিনিট 15 সেকেন্ড লেগে গেছিল। কিন্তু এটাও কিন্তু 1 মিনিট 15 সেকেন্ডে এটা উত্তর করতে পারো, কিন্তু যথেষ্ট মানে ট্যাকটিসের কাজ, ট্যাকটিক্যাল একটা কাজ। কারণ আর এটাকে আমি টাইম ওয়েস্ট কেন বলতেছি, কারণ তুমি এই 1 মিনিট 15 সেকেন্ডে আরও কয়েকটা থিওরিটিক্যাল কোয়েশ্চেন দাগাতে পারবা ইজিলি, যে কোয়েশ্চেনগুলো একটু বুঝেই দাগানো সম্ভব, থিওরিটিক্যাল স্ট্যান্ডার্ডের আরামসে দাগাতে পারবা। সো প্যারা নিয়ে তো আমার হচ্ছে যে শুধু এটাকে উত্তর করার দরকার নেই। ইন কেস আমি এটাকে উত্তর করতে চাচ্ছি তাহলে আমি কি করবো দেখো, পি এটাকে প্রথমে তুমি 740 না, এটাকে প্রথমে হচ্ছে যে 760 পি দিলাম, ইন্টু ভি মানে 400 ml বলতেছে না, আমি 0.4 লিটার নিলাম, এটাকে নিলাম আমি অ্যাটমসফিয়ারে, এটাকে নিলাম আমি লিটারে।
বুঝছো কিনা জিনিসটা? এটাকে আমি অ্যাটমসফিয়ারে নিলাম, কি করছি জাস্ট এক অ্যাটমসফিয়ার সমান কত 760 মিলিমিটার না, তো আমি 740 ছিল সেটাকে 760 দ্বারা ভাগ করলাম, তাহলে এটা অ্যাটমসফিয়ারে চলে আসলো। 400 ml ছিল, এটাকে আমরা 1000 লিটার 1000 ml দ্বারা ভাগ করলাম, তাহলে আমার 0.4 আসলো। ইজ ইকুয়ালস টু nRT, n ইন্টু আর মানে কত পিভি, এখানে যেহেতু অ্যাটমসফিয়ার লিটার মানে 0.0821 আর নিব না, আচ্ছা, ইন্টু টি কত আমাদের 200, দেখো এখানে কত কাহিনী করছে, 273 ছিল না, এখানে হচ্ছে 273, 293 হয়ে যাচ্ছে জিনিসটা, মানে তোমাকে 300 দেয়নি, 293 হয়ে যাচ্ছে, এমন হচ্ছে ক্যালকুলেশনটা। এবার এখান থেকে ক্যালকুলেশন করলেই কি শেষ না, মূল সংখ্যা তো চাই নাই, এটাকে আবার ভাঙতে হবে W/M আকারে, তো সেখানে পরে যাচ্ছি, সেখানে পরে ভাঙবো, এই যে এটা ইউজ করতে হবে 0.0842, ওটাতে ইউজ করতে হবে। চলো এই ক্যালকুলেশনটাকে যদি একটু সহজ করার চেষ্টা করি আমি, তাহলে তুমি কি করবা, প্রথমে এই ক্যালকুলেশনটা দেখো, এটাকে তুমি প্রথমে 0 কাটলা, তারপরে উপরে হচ্ছে তোমার 74, নিচে হচ্ছে 76, তার মানে আসলে কত 37/38 এমন বলতে পারো, ইন্টু 0.4 ইজ ইকুয়ালস টু, এই ক্যালকুলেশনটা যদি আরেকটু করো, দ্রুত ঝটপটি করতেছো কিন্তু, এটাকে 100 দ্বারা গুণ করবা, এটাকে 100 দ্বারা ভাগ করবা, তাহলে তুমি কত বলতে পারো, n ইন্টু 0.08 না 8 ইন্টু 2.993, বাট যেটাকে তুমি আসলে 10⁻³ বলে দিতে পারো, আচ্ছা তাহলে এটা 3 কাছাকাছি, ওকে 2.93, তাই না, এটাকে আমি 100 দ্বারা গুণ করলাম, এটাকে 100 দ্বারা ভাগ করছি, আর কিছু করি নাই, তাহলে এখানে আমার উত্তরটা কত হচ্ছে 24 কাছাকাছি একেবারে, তাহলে n এর মান ইকুয়ালস টু তুমি বলতে পারো 24 করে দিছি, কিন্তু এটাকে 3 ধরে 24 থেকে একটু কম হবে, আমরা জানি তো 24 থেকে একটু কম হবে, বাই তুমি কত বলতে পারো 0.4 ইন্টু কত আমাদের এই 37/38 মানে কত হবে বলো তো, এটা কি অনেকটা 99/100 এরকম না, আলটিমেটলি 7/8 এরকম না, মানে এটা যতই হোক না কেন উপরে যেটা নিচে তার সাথে এক যোগফল বেশি, তাই এটার মানটা একেবারে 10⁻1 হবে, 1 হয়ে যাবে না, কারণ উপরে এক কম, 1 হওয়ার জন্য উপরে জাস্ট 1 কম, এটার ভাগফল 1 হওয়ার জন্য উপরে জাস্ট 1 কম, মানে এটার উত্তর কত 0.99 এরকম, 0.9 দিয়ে শুরু হবে এমন। সো যদি 0.9 দিয়ে শুরু হয় আমার, হ্যাঁ, তাহলে আমি এখানে এখন উত্তর কিভাবে করতে পারি, ঠিক আছে, বুঝছো আমার কথা, আমরা কিভাবে নিয়ে যাব, ওকে। এখন যদি আমি এটাকে নিয়ে যাই, তাহলে এখানকার কনসেপ্টটা হচ্ছে এক্স্যাক্ট 1-এর কাছাকাছি, আমার 1-এর থেকে একটু ছোট হবে, বাট 1-এর কাছাকাছি ধরলাম। এখন নিচে আমি 10 দ্বারা গুণ করবো, উপরে আমি 10 দ্বারা গুণ করবো, যদি গুণটা করি তাহলে আমার হিসাবটা থাকে কেমন, দেখো আমি বলি খালি যে এখানে আমার 4 দিয়ে উপরে 6, তাহলে উপরে থাকতে হচ্ছে 6 ইন্টু 10, নিচে থাকতেছে হচ্ছে আমাদের 1, 60 থাকতেছে সিম্পলি, বুঝছো জিনিসটা, কত থাকতেছে 60, বুঝছো কি করলাম, আমি আবারও বলতেছি, দেখো এটা 0.4 না, নিচে তুমি 10 দ্বারা গুণ করো, উপরেও 10 দ্বারা গুণ করো, নিচে যদি তুমি 10 দ্বারা গুণ করো 4 হবে, 24কে তুমি 4 দ্বারা ভাগ করতেছো, কত 4×6 = 24, 6 থাকে উপরে, উপরে তো 10 দ্বারা গুণ করছিল, ওই 10টা লিখে দিছি, তাহলে নিচে তো আর কিছু থাকলো না, ওকে। এখন এর মানটা কি W/M, দ্য থিং ইজ W এর মানটা কত বলো, W এর মানটা হচ্ছে আমাদের এই যে এখানে দেখো W এর মানটা হচ্ছে ভাই আমাদের 3×8 = 24, এখানে 0.08, এটা 100 দ্বারা গুণ করলাম, এটাকে 100 দ্বারা ভাগ করলাম, এই হচ্ছে আমাদের কাজ। এখানে W এর মানটা একটু লক্ষ্য করো, W এর মানটা হচ্ছে আমাকে M এর মানটা বের করতে হবে, সো W এর মানটা হচ্ছে 0.0842 বাই হচ্ছে M ইজ ইকুয়ালস টু, তুমি এখানে মানটা পাচ্ছ, ইজ ইকুয়ালস টু যে মানটা পাচ্ছ সেটা হচ্ছে, ওয়েট একটা মিনিট, কোথাও একটু কি ভুল করছি দেখি, এতক্ষণ ধরে ক্যালকুলেশন করে মনে হচ্ছে যে কোথাও একটা ভুল করছি, একটা মিনিট ওয়েট, দেখো 37/38 ঠিক আছে লিখছি, 0.4 পিভি লিখলাম ইকুয়ালস টু এনআরটিও লিখলাম, ঠিক আছে। কারণ এন এর মানটা যদি এখানে তুমি আসলে দাও, তাহলে এটা তোমার মানটা কত থাকতেছে, এগুলো থাকুক, এখানে যদি 3×8 = 24 ধরো, জাস্ট সিম্পলি 24 দিয়ে এটা ভাগ হয়ে যাবে, তাই না, আমি তো ভুল করছি আসলে, এটা ভুল করছি বলতে যে 1, এটার মানটা 1-এর কাছাকাছি ধরলাম, ইজ ইকুয়ালস টু 0.4 ইজ ইকুয়ালস টু, ওখানে তো পুরাই ভুল করছিলাম, কত দ্বারা 24 দ্বারা ভাগ হয়ে যাবে না, আমি তো 24কে এর দ্বারা ভাগ করছি, এই একটা ভুল হয়েছে। এখন আসো W, মানে W এর মানটা কত 0.0842 বাই হচ্ছে M ইজ ইকুয়ালস টু কত 0.4, এটা 1-এর কাছাকাছি, কোনটা, এই যে এটার মানটাকে ধরছি 1-এর কাছাকাছি, ঠিক আছে, বাই হচ্ছে 24। এখন M এর মানটাকে যদি তুমি বের করো, M ইজ ইকুয়ালস টু কত হবে ভাইয়া, এটা 0.08, ভালো করে দেখো 0.842 ইন্টু 24 বাই হচ্ছে 0.4, আর একটা এখানে গুণ আছে, এটার মানটা কত 1-এর থেকে ছোট, বাট 0.9 ধরে নিতে পারো, মানে 1-এর কাছাকাছি আর কি। তো এটাকে আমরা 10 দিয়ে গুণ করলাম, উপরে আমরা 10 দিয়ে গুণ করলাম, তাহলে এখানে আমার থাকে হচ্ছে 6, মানে 60, 60-এর সাথে যদি এখন এই যে এই 0.842 গুণ করো, তাহলে অবভিয়াসলি 60-এর থেকে ছোট একটা সংখ্যা হবে, এবং বিলিভ মি এটা তুমি গুণ করে দেখো, গুণ করে যে জিনিসটা আসবে, ধরো হচ্ছে 60, 6 8 কত 48 হয়,
6 8 48, 48-এর থেকে তো আরো বেশি হবে, বেশি হবে না? বেশি হবে, কারণ আমি এখানে 10 দ্বারা ভাগ করছি, আবার 10 দ্বারা তুমি মানে 10 দ্বারা আমি গুণ করছিলাম, তুমি 10 দ্বারা ভাগ করে দাও, ঠিক আছে? তাহলে যদি তুমি করো তাহলে এখানে থাকে হচ্ছে আসলে আমাদের 52.012 এই একটা ভ্যালু। 52.012 ভ্যালুর ক্লোজেস্ট ভ্যালু ছিল হচ্ছে 54, আমি 54ই দেখাইছিলাম এবং আমার রাইট অ্যান্সারটা হয়েছিল। ওরা অ্যান্সার প্রকাশ করে নাই, বাট আমি ওটা করতে পারছিলাম। এখন দেখো এই ক্যালকুলেশন আমি তখন যে ঝটপট করে করছিলাম, আমি তো এখন করতে এসে আবার দেখা যাচ্ছে যে মানে চিন্তা করতে করতে ধরো একটু এদিক ওদিক হলেই তো ক্যালকুলেশন আর মিলবে না, মিলবে? আমারটাতে তখন উত্তর আসছিল কেমন 60 না 0.4 ভাগ হচ্ছে যে আমাদের ওই যে 60 এরকম। সো এরকম ভাবে উত্তর আসলে তো নিশ্চয়ই আসবে না, উত্তর হবেই না। হোয়াট এভার ইট ইজ, দ্য থিং ইজ ইউ নিড টু ডু, যে কাজটা তোমাকে করতে হবে ভাই সেটা হচ্ছে এই ক্যালকুলেশনটা কমপ্লিটলি যদি ঠিক মতন কমপ্লিট করতে চাও বা সম্পূর্ণ করতে চাও, এখানে প্রচন্ড পরিমাণে প্র্যাকটিস করতে হবে এবং এই যে আমাদের যে দশমিক সংখ্যাকে নাড়াচাড়া করতে শিখতে হবে, দশমিককে এদিক ওদিক নিয়ে চাড়া করতে শিখতে হবে, বুঝছো? দশমিককে এদিক ওদিক নাড়াচাড়া না করতে পারলে উত্তর আসবে না। সো রাইট আনসারটা হচ্ছে 54 হবে। চলো নেক্সট কোশ্চেনের দিকে যাই। বৃষ্টির পানির পিএইচ কত? বৃষ্টির পানি নর্মালি পিএইচ, বৃষ্টি তারপরে হচ্ছে বৃষ্টির পানির পিএইচটা আমাদের কত 5.6, এটা হচ্ছে থাকে হচ্ছে আমাদের অম্লীয়, ঠিক আছে? তারপর আমাদের রক্তের পিএইচটাও অনেক গুরুত্বপূর্ণ। এই রক্তের পিএইচটা কত আমাদের বলতো 7.35 থেকে 7.45, এটাও কিন্তু প্রায়ই আসে হচ্ছে কোয়েশ্চেন। তারপর আমাদের মূত্রের পিএইচটাও এটাও কিন্তু ক্ষারীয় থাকে আমাদের 7.5 থেকে 8 এরকম আর কি ক্ষারীয় থাকে। এই কয়েকটা জিনিস আমরা মাথায় রাখবো। তাহলে এটার অ্যান্সারটা কত 5.6। কোন ভারী ধাতু বিষাক্ততার জন্য শিশুর আইকিউ হ্রাস পায়? এই যে আমি তোমাকে বললাম না, শিশুর যাবতীয় বিকাশ আইকিউ হ্রাস, এটার জন্য কে বেশি অ্যাপ্লিকেবল? লেড বাবাজি। আমার কে ক্ষতি করে এটার মেইনলি? লেড। ইভেন এই লেডের জন্য, লেড বিষক্রিয়া যদি তুমি আসলে সার্চ দাও, লেড বিষক্রিয়া ইউটিউবে যদি সার্চ দাও তাহলে একটা ডকুমেন্টারি পাবা। কেমন ডকুমেন্টারি জানো? এটা ঘটনা হচ্ছে প্রায় 60-এর দশকে, 1960-এর দিকে এরকম, জার্মানের ঘটনা যতদূর সম্ভব। আমার এক্স্যাক্ট হচ্ছে যে একেবারে মনে পড়তেছে না, যেহেতু আমি ক্লাসে শুনছিলাম জিনিসটা। তো ঘটনাটা ছিল এরকম, আমি একটু বলি তাহলে তোমার মনে থাকবে, আজীবন মনে থাকবে। জিনিসটা হচ্ছে যে ওই যে তুমি পঞ্চম চ্যাপ্টারে একটা জিনিস পড়বা, সেটা হচ্ছে ফুড লেকার জিনিসটা কি আসলে? ফুড লেকার হচ্ছে কোটাজাতকৃত খাবারে খাবার এবং কৌটার যে ধাতু সেটা যেন সংস্পর্শে না আসে, সেজন্য একটা পাতলা মানে কেমিক্যালের স্তরণ দেওয়া হয় ওই ধাতু এবং হচ্ছে খাবারের মধ্যে। ওই জিনিসটাকে বলা হয় হচ্ছে ফুড লেকার। কি বলা হয় বলো? ফুড লেকার বলা হয় ওই জিনিসটাকে। এই ফুড লেকার জিনিসটাই হচ্ছে এইটা, হ্যাঁ, এই ফুড লেকার জিনিসটাই হচ্ছে এমন একটা জিনিস যে এই তুমি তোমার ওই ধাতুর বিষক্রিয়া থেকে তোমার খাবারটাকে রক্ষা করবে। সো জার্মান একটা কোম্পানি তখন লেডের কোটাজাতকরণ খাবার যারা প্রসূতি মা ছিল তাদের জন্য বানাইতো, আচার টাইপের। তুমি জানো এই সময় গিয়ে সব কিছু খাবার দাবারের একটু ক্রেভিংস থাকে, সো ওই টাইপের খাবার, ওই খাবারটা অনেক বেশি ফেমাস হয়েছিল, অনেক বেশি। সো ওই খাবারের পরে দেখা যাচ্ছে যে প্রায়শই মানে ম্যাক্সিমাম হসপিটালের মধ্যে যে শিশুরা জন্ম নিচ্ছে, ম্যাক্সিমাম হসপিটালসের মধ্যে যে শিশুরা জন্ম নিচ্ছে তাদের ম্যাক্সিমামই হচ্ছে কোনো না কোনোভাবে বিকলাঙ্গ। কারো একটা হাত নাই, কারো একটা হচ্ছে যে মানে একটা চোখ নাই, একটা চোখ ছোট বড়, মাথা একদিকে হচ্ছে যে মানে ঝুলানো বা বাঁকা, এরকম বিকলাঙ্গ, মানে স্বাভাবিক শিশু না। সো এই ঘটনা নিয়ে সবাই পড়ে গেল টেনশনে। কারণ তুমি একটা জিনিস ভাবো, আমি এবং আমার ব্যাচের যারা আছে এরা এক সময় হচ্ছে যে যৌবন হবে, তারপরে পৌঢ়াতে যাবে, তারপরে এরকম অবস্থায় যাবে না? জিনিসটা এরকম ভাবে যাচ্ছে না? এখন যারা বাচ্চা আছে তারা কি এক সময় যে যৌবনে আসবে না? মানে তখন তাদের ওই পুরো ব্যাচটা, ওই বয়সের সকল মানুষজন আসলে কি কাইন্ড অফ দেশ লিড দিবে, কান্ট্রিকে লিড দিবে, জাতিকে হচ্ছে যে মানে ডিরেকশন দিবে, এমন হবে না? সো একটা ব্যাচে পুরোটাই যদি আসলে এরকম হয়, এরকম হচ্ছে যদি আসলে হয় মানে বিকলাঙ্গ হয়, তাহলে ও কি লিড দিতে পারবে? ও কি কমপ্লিট করতে পারবে? নিশ্চয়ই না। পারবে না? নিশ্চয়ই পারবে? নিশ্চয়ই না। সো এটা কি অনেক বেশি কনসার্নের একটা জিনিস না? তারপরে শুরু হলো অনুসন্ধান। এই অনুসন্ধান করে দেখা গেল এরা সবাই হচ্ছে ওই এক কোম্পানির হচ্ছে যে ওই জিনিসটা খায়, এই মায়েরা হচ্ছে এটা খাইছিল। এবং তারপরে সেখান থেকে দেখা গেল মানে প্রথমে লেড বিষক্রিয়া পাইলো, লেডটা কই থেকে আসে? সব মায়ের পেটে কেমনে লেড আসতে পারে? এই যে এই সিম্পল, তার মানে তারা সবাই খাইছিল। তারপরে এখান থেকে দেখা গেল, তারপরে ওই কোম্পানিকে আসলে ব্যান করে দেওয়া হলো। এটা কোনো ইচ্ছাকৃতভাবে ওরা করা কোনো কাজ এরকম মোটেও ছিল না ভাই, আসলে যে বেশি প্রফিট মার্জিন করার জন্য। হ্যাঁ, ওটা মাঝে মধ্যে থাকে, বাট তখন ছিল না, বাট স্টিল এরকম একটা ক্ষয়ক্ষতি হয়ে গেছিল। এই হচ্ছে সেই লেড, বি কেয়ারফুল, ঠিক আছে? এই লেড বিষক্রিয়া অনেক ক্ষতিকর আসলে একটা জিনিস। আচ্ছা, সো নেক্সট কোশ্চিনে যাই, চলো। নেক্সট, সূর্যের আলো থেকে ইউভি রশ্মি শোষণ করে কে? নিশ্চয় ওজোন স্তর। কে করে? ওজোন স্তর।
এবং ওজোন স্তর কার মধ্যে রয়েছে আসলে? স্ট্র্যাটোস্ফিয়ার, 3 থেকে 5 মিলিমিটার পুরু, 3 থেকে 5 মিলিমিটার পুরু ওজোন স্তর রয়েছে কোথায়? স্ট্র্যাটোস্ফিয়ার। তার মানে এটা রাইট আনসারটা কি? স্ট্র্যাটোস্ফিয়ার। দেখো স্ট্র্যাটোস্ফিয়ার। নেক্সট, ফ্রেয়ন 11 এর সংকেত কি? খুবই মজাদার একটা কোশ্চেন অ্যাকচুয়ালি। এটা হচ্ছে যে আসা কত 19-20 সেশনে আসা একটা কোশ্চেন। ফ্রেয়ন 11 বা তুমি সিএফসি মানে সিম্পলি বলতে পারো সিএফসি 11। এটা সংকেত বের করার সিম্পলেস্ট উপায়টা হচ্ছে তুমি কোডটার সাথে 90 যোগ করবা। কত যোগ করবা ভাইয়া? কোডটার সাথে 90 যোগ করবা, দিয়ে একটা রেজাল্ট পাবা। যে রেজাল্টটা পাবা সেটা কত আসলে? 101। একটা 3 সংখ্যা বিশিষ্ট রেজাল্ট পাবা অলওয়েজ। একটা কত সংখ্যা বিশিষ্ট রেজাল্ট পাবা বলো? 3 সংখ্যা বিশিষ্ট। এই যে রেজাল্টটা পাইছো সেই রেজাল্টের প্রথম যে সংখ্যাটা সেটা হচ্ছে আসলে কার্বন সংখ্যা, কার্বন সংখ্যা। পরের যে সংখ্যাটা সেটা হচ্ছে আসলে হাইড্রোজেন সংখ্যা। আর সর্বশেষ যে সংখ্যাটা সেটা হচ্ছে আসলে কি? ফ্লোরিন সংখ্যা। ফ্লোরিন সংখ্যা। কার্বন কয়টা এখানে তাহলে বলো তো? কার্বন হচ্ছে একটা, তার মানে লেখার দরকার নেই। হাইড্রোজেন কয়টা? 0টা, তার মানে লিখবই না সেটাকে। আর ফ্লোরিন কয়টা আসলে? একটা। এটা লিখলাম। এরপরে বাকি যতগুলা যোজ্যতা থাকবে কার? কার্বনের আরো কয়টা যোজ্যতা আছে? 3টা। কার্বনের যোজনী কত? 4 যোজনীর ভিতরে ফ্লোরিন একটা নিচে, আরো 3টা আছে না? বাকি যতগুলো যোজ্যতা থাকবে সেটা ফিল আপ করা হবে কি দিয়ে আসলে বলো? ক্লোরিন দিয়ে। তাহলে CFCl3 এটা হয়ে গেল আমাদের রাইট আনসার। কোথায় আছে দেখো তো ভাই? এই যে এখানে। তাহলে এটা যদি আমাকে উল্টা করে দেয় তাও কি আমি বের করতে পারবো না? যদি আমাকে এটা বলে যে এটার আসলে কোড নাম্বারটা কত সেটা আমি বের করি, চলো তো। এটা আসলে কত? কার্বন একটা যেহেতু তার মানে 1, ফ্লোরিন 3 যেহেতু তার মানে এটা হচ্ছে 3, আর মধ্যখানে একটা কত? 0 যেহেতু হাইড্রোজেন নাই, তার মানে 103 মাইনাস হচ্ছে 90 থেকে 103 বাদ দিলে কত আসলে? 13 না? তাহলে CFC 13 সংকেতটা হচ্ছে এরকম। ওকে, এবং যেখানেই দেখবা যে হাইড্রোজেনের ভ্যালু তুমি পাচ্ছ 0 না, তাহলে সেটাই হয়ে যাচ্ছে আসলে HCFC। CFC থেকে HCFC কম ক্ষতিকর। কে বেশি ক্ষতিকর আসলে? ক্ষতিকর হচ্ছে বেশি হচ্ছে আমাদের CFC। HCFCটাও কম ক্ষতিকর। বুঝছো কে বেশি ক্ষতিকর? HCFCর চাইতে আমাদের CFCটা বেশি ক্ষতিকর। এই যেখানে তুমি পাবা আসলে মধ্যখানে 0, সব জায়গাতেই পাবা এরকম না। এই কোড নাম্বার অনুযায়ী তুমি কাজ কমপ্লিট করতে পারো, ঠিক আছে? সো এরকম যদি তুমি আরেকটা ধরো যদি চিন্তা করো যে আর একটু বেশি করে নিয়ে যদি দেখো, তাহলে দেখতে পারো হচ্ছে ধরো কোড সংখ্যা দিয়ে যদি আমি দেখাই। ধরো তোমাকে বললো যে CFC বা ফ্রেয়ন 22 এমন 22 দিয়ে যদি তুমি কমপ্লিট করো তাহলেও পাবা না। থামো, 22 না, আমি বলতেছি হচ্ছে 101, ডিরেক্টলি বলতেছি 101। তাহলে কি করতে হবে? এর সাথে 100 যোগ করতে হবে, সিম্পল। এখন 100 যদি 90 যদি যোগ করো, 90 যোগ করার পরে এটা কত থাকবে ভাই? আমাদের এটা পুরো কোডটাই হচ্ছে উল্টা হয়েছে। ধরো আমি CFCর কথা বলতেছি, আমি যেন এখানে 2 পাই, তাহলে 2 পেতে গেলে আমার এখানে মিনিমাম 22। তাহলে আমি ধরো এখানে যোগ করতেছি হচ্ছে আমাদের 111 যোগ করলে আমাদের 99 এর জন্য 202। তাহলে 202 যদি আমি পেতে চাই ধরে নাও, তাহলে আমাদের 112 ধরো CFC 112 এর কথা বললো। CFC 112 এর সাথে যদি তুমি 90 যোগ করো কত হবে? 202 হবে নিশ্চয়ই। 100 যোগ করলে তো 212 হইতো, তার মানে 202 হবে। তাহলে 202 এর এখানে এটা কি? তার কার্বন সংখ্যা। এটা কি? তার হাইড্রোজেন সংখ্যা। এটা তো 0, এটা হচ্ছে তার হাইড্রোজেন সংখ্যা। এটা কি? তার ফ্লোরিন সংখ্যা। কার্বন সংখ্যা 2টা, তার মানে এখন তুমি কি বলতেছো? কার্বন সংখ্যা 2টা, ফ্লোরিন 2টা, তার মানে 8টা যোজনীর ভিতরে আরো 6টা কি হাইড্রোজেন হবে? 6টা কি আদৌ লাগবে? দেখো তো ঠিক করে কিভাবে কয়টা লাগে। কার্বন 2টা, তাহলে কার্বন 2টাকে বসাও। কার্বন 2টা নিজেদের ভিতরে কানেক্টেড না? কানেক্টেড। ফ্লোরিন একটা বসাও, ফ্লোরিন একটা বসাও। এই হাইড্রোজেনের 8 যোজ্যতা কয়টা লাগে? 2টা না? 2টা না? তার মানে ক্লোরিন আসলে কয়টা? 6টা নাকি 4টা? দেখো তো 4টা। তাহলে আমরা বলবো কি এটা আসলে C2F2Cl4 এরকম বলবো এই সংখ্যাটাকে। ক্লিয়ার? পারবো? ভালো মতন কিন্তু বুঝছো। তার মানে এখানে আমাদের রাইট আনসার কি? এ। কারেক্ট আনসার হচ্ছে এ। নেক্সটটা, স্থির চাপে V বনাম T মানে VT বনাম T এর লেখচিত্র কোনটি? একটা জিনিস দেখো, স্থির চাপ মানে এটা কার? স্থির চাপ মানে এটা হচ্ছে চার্লসের সূত্র, চার্লসের ফর্মুলাটাকে আমরা বলি হচ্ছে আইসোবার। কি বলি? আইসোবার। বার একটা চাপের একক। এটা যেহেতু স্থির, আইসো মানে কি? একই বা সেম।
দ্যাটস ওয়াই সেটাকে আমরা বলি হচ্ছে আইসোবার। ওকে ওকে, যেটা বললাম তো এটাকে কি বলা হয়, আইসোবার। সো এটাতে অনুযায়ী আমরা জানি ভি ইজ প্রপোর্শনাল টু আসলে টিটা কিসে হবে বলো তো, কেলভিনে হবে, বাট কেলভিনে হবে অবভিয়াসলি আমাদের টিটা। এখন তুমি একটা জিনিস দেখো তো ভাই, ভি ইজ ইকুয়ালস টু তাহলে কি বলো, ধ্রুবক সহ হচ্ছে কেটি, তাহলে ভি বাই টি ইজ ইকুয়ালস টু আসলে কি কে বা ধ্রুবক। তার মানে ভি বাই টি এর মানটা কি হবে, সবসময় ধ্রুবক হবে। সো তাহলে কোনো একটা অক্ষ বরাবর যদি তুমি পেয়ে যাও হচ্ছে ভি বাই টি, যেটা এখানে দেওয়া আছে, বনাম তুমি এখানে টি দাও, অথবা বনাম এখানে তুমি ভি দাও, অথবা বনাম তুমি এখানে হচ্ছে ভি ইনভার্স দাও, অথবা বনাম এখানে তুমি হচ্ছে টি ইনভার্স দাও, যাও না কেন, ভি বাই টি এর মানটা কি হবে বলো তো, সূত্র অনুযায়ী পেলা ধ্রুবক, তার মানে এটা মান তো ধ্রুবক, একটা ফিক্সড মান এ বরাবর যাবে। তাহলে ওটার সাথে সম্পর্কিত কোন সূত্রটা, একমাত্র এ। তাহলে রাইট আনসারটা কি হবে, এ। ক্লিয়ার, এ, আর কিছু দরকার নাই। এটা না, এটা তো না, এটাতে টি এর মানটা ফিক্সড বুঝাচ্ছে, টি এর মান তো ফিক্সড না, কার মানটা ফিক্সড, ভি বাই টি এর মানটা ফিক্সড। বুঝছো জিনিসটা, দ্যাটস ওয়াই ট্রিকি কোয়েশ্চেন। কিন্তু তোমাকে যদি বলতো যে গ্রাফটা আমি রাখলাম, এ পাশে দিলাম হচ্ছে ভাই আমি ভি, এ পাশে দিলাম হচ্ছে আমি টি, তাহলে দেখবা যে মূলবিন্দুগামী একটা সরলরেখা হবে। এখন কোয়েশ্চেন করো কেন মূলবিন্দুগামী সরলরেখা হবে, কারণ হচ্ছে ভি ইজ প্রপোর্শনাল টু টি, ওয়াই ইজ ইকুয়ালস টু এম এক্স এর ফর্মুলা। ওয়াই মানে হচ্ছে তোমার ভি, টি মানে হচ্ছে তোমার হচ্ছে এক্স, আর কেটা হচ্ছে তোমার এম বা ঢাল। ক্লিয়ার, ওকে। এই যে গ্রাফগুলা বা প্লটগুলো আমরা খুব ভালো মতন শেখার চেষ্টা করব। কোনটি লুইস অ্যাসিড বলো, অলরেডি আমরা কমপ্লিট করছি, অ্যালুমিনিয়াম ক্লোরাইড না, লুইস অ্যাসিড, ডান। নেক্সটে কার্বন ডাইঅক্সাইডের ক্রান্তি তাপমাত্রা হলো, ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার আসলে কি, ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার, ক্রান্তি তাপমাত্রা বা ক্রিটিক্যাল টেম্পারেচার হচ্ছে যে তাপমাত্রার উপরে ওই গ্যাসকে আর তরলে পরিণত করা যায় না চাপ প্রদান করে। যে তাপমাত্রার উপরে কোনো গ্যাসকে চাপ প্রয়োগ করে তরলে পরিণত করা যায় না। তরলে পরিণত করা যায় না। নিচে হলে আবার করা যায়, সেটাকেই বলি আমরা কি, ক্রান্তি তাপমাত্রা। হাইড্রোজেনের জন্য এটা অনেক কম, হাইড্রোজেনের জন্য এটা ছিল হচ্ছে -21 ডিগ্রি সেলসিয়াস, এমন বুঝছো। সো কার্বন ডাইঅক্সাইডের জন্য মনে রাখবা সেটা হচ্ছে 31.1 ডিগ্রি সেলসিয়াস। ওকে, তার মানে রাইট আনসারটা কি হবে এখানকার জন্য, এটা মনে রাখতে হবে, 31.1 ডিগ্রি সেলসিয়াস। এরপরে লুইস অম্ল, এগেইন দেখো, এর কাছে লন পেয়ার ইলেকট্রন আছে, এ হচ্ছে লুইস ক্ষার, ইলেকট্রন দিবে, এর কাছে আছে এ হচ্ছে ক্ষার, এর কাছে আছে এ হচ্ছে ক্ষার, একমাত্র কে আমাদের ওই সেম অপশন দিয়ে কতবার রিপিটেড এই কোশ্চেনটা আসছে বলো তো, এগুলো ইম্পর্টেন্ট কিন্তু, ঠিক আছে। ওকে, 32 গ্রাম অক্সিজেন গ্যাসের জন্য ভ্যান ডার ওয়ালস সমীকরণ কোনটি, ভ্যান ডার ওয়ালস যে আমাদের বাস্তব গ্যাসের সমীকরণ দিয়েছিল, ভ্যান ডার ওয়ালস আমাদের যে বাস্তব গ্যাসের সমীকরণটা দিছিল, বাস্তব গ্যাস সমীকরণটা দিছিল, সেই সমীকরণটা আসলে কি ছিল হচ্ছে এরকম, পি প্লাস এন স্কোয়ার এ বাই ভি স্কোয়ার, সবসময় মাথায় রাখবা কোনো ধ্রুবকের উপরে কোনো স্কোয়ার টি স্কোয়ার কিচ্ছু নাই, ভি মাইনাস এন বি ইজ ইকুয়ালস টু আসলে কত, এন আর টি, এমন। এখন আমাকে বলছে 32 গ্রাম, তাহলে 32 গ্রামে আমার এন এর মান বা মোল সংখ্যাটা কত, 32/32 হুইচ ইজ ইকুয়ালস টু 1, মানে এন এর মানটা 1 বসায় দাও। তাহলে এন এর মানটা যদি 1 বসায় দাও, পি প্লাস এক স্কোয়ার মানে এক বাই ভি স্কোয়ার, তারপরে ভি মাইনাস বি জাস্ট বি ইজ ইকুয়ালস টু আর টি, এরকম না, জাস্ট এরকম, মানে রাইট আনসারটা এরকম। তোমাকে যদি বলে 2 গ্রাম হিলিয়াম গ্যাসের জন্য কত হবে, তাহলে এন এর মানটা কত হবে, 2 গ্রাম হিলিয়াম গ্যাস, তাহলে এন এর মানটা কত হবে, এখানে এন এর মান হবে হচ্ছে 2/4 উইচ ইজ অ্যাকচুয়ালি 1/2, হাফ, তাহলে এন এর মান হাফ বসায় যায় উত্তরটা আসবে সেটাই, ঠিক আছে। তাহলে এখানে এটা রাইট আনসারটা কি, এইটাই না, এ, এগুলা কি রাইট আনসার, এটা কাটবে জীবনেও না, এটা না, কোনোটিও নয় তো না, রাইট আনসার হচ্ছে আমাদের এ। ওকে, বজ্রপাতের সময় বায়ুমণ্ডলের কোন গ্যাসটি সক্রিয় হয়, নিষ্ক্রিয় আবার বলতেছি, বজ্রপাতের সময় মেইনলি কি ঘটে বলো তো, বজ্রপাতের সময় যে কাজটা ঘটে সেটা হচ্ছে আমাদের কি, নাইট্রোজেন ফিক্সেশন ঘটে, নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। বজ্রপাতের সময় আমাদের কি ঘটে ভাইয়া,
নাইট্রোজেন ফিক্সেশন ঘটে। এই নাইট্রোজেন ফিক্সেশন ঘটেই সেখানে হচ্ছে আমাদের নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে অ্যামোনিয়া। আমরা আর এক্সট্রাভাবে ওই বিক্রিয়াগুলো সবগুলো আর দেখাতে গেলাম না, কারণ ওটার জন্য জরুরি না এখানে। নাইট্রোজেন মানে নাইট্রিক অ্যাসিড, তারপরে হচ্ছে নাইট্রেট আয়ন, এই যে অ্যামোনিয়াম আয়ন, এই জিনিসগুলোর মাধ্যমে আসলে এগুলো কি করে, উদ্ভিদ শোষণ করতে পারে। উদ্ভিদ শোষণ করতে পারে এবং খুব উপকারী একটা প্রসেস এটা, উদ্ভিদের শোষণ, তাই কি না? তার মানে রাইট আনসারটা কি আসলে, কোন গ্যাসটা হয়? নাইট্রোজেন গ্যাস, নাইট্রোজেন গ্যাস। নেক্সট, নিচের কোন জোড়া লুইস অম্ল? তোমার কাছে মনে হতে পারে ভাই এটা লুইস অম্ল, বাট এটা কি লুইস অম্ল? না, এটা তো লুইস ক্ষার, তার মানে এটা না। এটা এবং এটা, হ্যাঁ, এই যে এক্স্যাক্টলি উত্তর শেষ। BCl3 এর দিকে দেখো তো, BCl3 বোর্নেরও সর্ববহিষ্ঠ শক্তি স্তরে 6টা না? এও কি আরো এক জোড়া ইলেকট্রন নিতে পারবে না অষ্টক পূরণের জন্য? পারবে নিশ্চয়ই, পারবে নিশ্চয়ই। ওর কাছে তো আরো এক জোড়া ইলেকট্রনের খাংতি আছে, খাংতি আছে না? ভালো করে বুঝো, খাংতি আছে। ওর কাছে তো আরো এক জোড়া ইলেকট্রনের খাংতি আছে। তাহলে ও কি করতে পারবে? আরো এক জোড়া ইলেকট্রনকে গ্রহণ করতে পারবে, গ্রহণ করতে পারবে, ও গ্রহণ করবে। তার মানে ও রাইট আনসার। BF3NH3, BF3টা ঠিক আছে, বাট NH3 এ তো লুইস ক্ষার, ও তো এক জোড়া ইলেকট্রন দিতে পারবে। NH3 আর AlCl3, AlC3 ঠিক আছে। তার মানে রাইট আনসারটা হচ্ছে কি, একমাত্র বি, যেখানে দুইটাই হচ্ছে এক জোড়া ইলেকট্রন নিতে পারবে। ওকে, বি। নেক্সটে চলো, নিচের কোনটি উভধর্মী যৌগ নয়? এগুলা মাথায় রেখো ভাইয়া, নিচের কোনটি উভধর্মী যৌগ? আরে ভাই পানি তো উভধর্মী, রাইট আনসার দাও। এরকম যদি করো বা এই ক্ষিপ্রতাটা যদি আসলে নেগেটিভ দিকে তোমার কাজে লাগে, বিলিভ মি, তুমি দেখবা এক্সাম হলে তুমি চান্স পেয়ে গেছো, বাসায় আস্তে আস্তে চান্স হচ্ছে না। এমন একটা সিচুয়েশন ঘটছে। সো কোয়েশ্চেনটা অবভিয়াসলি আমরা ঠিক মতন পড়বো, কোয়েশ্চেন ঠিক মতন না পড়ার কারণে অনেক ইস্যুজই থাকে। সো কোনটা উভধর্মী যৌগ নয় বলছে? তুমি জানো পানি একটা ইলেকট্রন গ্রহণ করতে পারে। পানি যদি হাইড্রোজেন গ্রহণ করে তাহলে সে হয় হচ্ছে ভাই আমাদের হাইড্রোনিয়াম আয়ন। তার মানে এ আমাদের কি হলো, এখানে ক্ষারের ভূমিকা পালন করলো। অম্লের ভূমিকা কে পালন করবে? অম্লের ভূমিকা কেমনে পালন করবে? H2O, পানি যদি আমাদের একটা হাইড্রোজেনকে ত্যাগ করে দেয় তাহলে হয় হচ্ছে হাইড্রোক্সিলে। তাহলে এখানে কি পালন করলো? অম্ল। তার মানে এরা অবশ্যই উভধর্মী। এ দেখো, এ যদি আমার একটা ইলেকট্রন গ্রহণ করে তাহলে হবে হচ্ছে H2SO4, যেটা এখন যখন এটা ক্ষার হিসেবে ব্যবহার করবে। একটা ইলেকট্রন যদি ত্যাগ করে তখন হবে হচ্ছে আমাদের কি, সালফেট 2-, তখন সেটা অম্ল হিসেবে কাজ করবে। এ যদি দেখো, এও সেম টু সেম H2CO3, একটা ইলেকট্রন গ্রহণ করলে, একটা ইলেকট্রন ত্যাগ করলে হবে হচ্ছে CO3 2-। তাহলে দেখো তো, অম্ল ক্ষার সবাই তো ব্যবহার করতে পারবে, উভধর্মী। একে দেখো, এ অনলি ইলেকট্রন ত্যাগ করতে পারবে, গ্রহণ করার কোনো সুযোগ আছে? নাই। HNO2 নাইট্রাস অ্যাসিড, এ যদি ইলেকট্রন ত্যাগ মানে প্রোটন ত্যাগ করে, হাইড্রোজেন প্লাস প্লাস NO2-, এমন একটা কাজ করতে পারবে। সে আসলে কি, অনলি অ্যাসিড। ক্ষার হিসেবে কাজ করার কোনো জায়গা আছে? এর উত্তরটা হচ্ছে না, অনলি অ্যাসিড। ঠিক আছে, তাহলে রাইট আনসারটা কি, উভধর্মী নয় কে, নাইট্রাস অ্যাসিড। এটা কিন্তু নাইট্রাস অ্যাসিড, আমরা জৈব রসায়নের বিক্রিয়াতে অনেকবার এটাকে ব্যবহার করছি। নাইট্রাস অ্যাসিড কি? এটা নাইট্রাস অ্যাসিড, এটাকে বলা হয় হচ্ছে আসলে ওহনো, বুঝছো? জৈব রসায়নের বিক্রিয়াতে আমরা ব্যবহার করছি। আর যদি এটা এরকম হইতো, নাইট্রিক অ্যাসিড, HNO3, এটা কি নাইট্রিক অ্যাসিড, নাইট্রিক অ্যাসিড। এই ওকে, চলো নেক্সটে যাই। নিচের কোনটি ব্রনস্টেড লাউরি অ্যাসিড? ব্রনস্টেড লাউরির অ্যাসিড হচ্ছে কে? ব্রনস্টেড লাউরি মতে অ্যাসিড হচ্ছে সেই যে হচ্ছে আমার হাইড্রোজেন আয়ন ত্যাগ করতে পারবে, আর যে আমার হাইড্রোজেন আয়ন গ্রহণ করে সে আমার হচ্ছে ক্ষার। তাহলে ব্রনস্টেড লাউরি মতে, ব্রনস্টেড ও লাউরি মতে যে হাইড্রোজেন আয়ন গ্রহণ করে সে হচ্ছে কি আসলে, ক্ষার। যে হাইড্রোজেন আয়ন ত্যাগ করে সে আসলে কি ভাইয়া, অ্যাসিড। এ হচ্ছে আমাদের ব্রনস্টেড লাউরি। ঠিক আছে, ওকে, ডান। সো যদি এমনই হয় তাহলে এখানে আমরা বলবো এটা আমাদেরকে হচ্ছে, এটা দেখো হাইড্রোক্সিল, এ তো আমাদের হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারবে, দিয়ে কি হবে, পানি তৈরি হবে। হাইড্রোজেন আয়নটাকে যদি গ্রহণ করে তাহলে পানি তৈরি হবে। PH3 এও আমার হাইড্রোজেন আয়ন গ্রহণ করতে পারবে, হাইড্রোজেন আয়ন গ্রহণ করে ওই যে লন পেয়ার ইলেকট্রনের মাধ্যমে মানে PH4 ফসফেনিয়াম আয়ন তৈরি করবে। তার মানে এও হচ্ছে আমাদের কি আসলে, ক্ষার, গ্রহণ করতেছে। কার্বনেট গ্রহণ করবে, ত্যাগ করার কোনো সুযোগ নাই। আর কাউকে ত্যাগ করতে পারবে হাইড্রোজেন? না। এই তো আমার গ্রহণ করে আছে, এ চাইলে আমার ত্যাগ করতে পারে। এ আমার ত্যাগ করে কি হতে পারে, অ্যামোনিয়া প্লাস হচ্ছে আমাদের অ্যামোনিয়াম, না, অ্যামোনিয়া প্লাস হচ্ছে আমাদের হাইড্রোজেন আয়ন, এমন তৈরি করতে পারে। বুঝছো জিনিসটা? এমন করতে পারে। তার মানে রাইট আনসারটা কি, ডি। নেক্সট, নিচের কোন মানটি দূষিত পানির নির্দেশক? দূষিত পানির নির্দেশক বলতে আমরা যে পানির কিছু মান জানি, মান বুঝি সেটা, যেমন পিএইচ।
পানির নির্দেশক যেহেতু বলছে, পিএইচ মানে পানির মানটা কি আছে ভাই, নিউট্রালি আছে, তার মানে এটা সঠিক আছে। নর্মাল পানির মানটা কি নিউট্রালের মতো, সেটা হচ্ছে সঠিক। ডিওর মানটা 6 মিলিগ্রাম পার লিটার। ডিওর আদর্শ মান হচ্ছে ভাই 4 থেকে 6 ppm বা মিলিগ্রাম পার লিটার, মানে কি 4 থেকে 6। ডিও মানে কি বলতো, ডিজলভড অক্সিজেন, পানিতে কতটুকু দ্রবীভূত অক্সিজেন রয়েছে। বিওডি এর মানটা হচ্ছে 2 মিলিগ্রাম পার লিটার। এই একটা জিনিস ভালো করে মাথায় রাখবা, বিওডি সিওডি, ডিও কিন্তু না, ভালো করে বুঝো, বিওডি সিওডি এটা হচ্ছে কি আসলে বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। আর এটা হচ্ছে আমাদের সিওডি এর মানটা কি ভাইয়া, সিওডি হচ্ছে আমাদের কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। সো এই জিনিসগুলো কি আসলে তোমরা যারা শর্ট সিলেবাসের বাইরে পড়ো নাই তাদের জন্য এই জিনিসগুলো একটু কঠিন লাগবে মনে হবে, বাট কঠিনভাবে ভাবার কিচ্ছু নাই। বিওডি মানে হচ্ছে পানির ভিতরে যত দূষক পদার্থ রয়েছে, থাকে না, অবভিয়াসলি অ্যাটলিস্ট দূষিত পানিতে তো থাকবেই। পানির ভিতরে যে দূষক পদার্থগুলো রয়েছে সেগুলাকে যদি তুমি চিন্তা করো যে পানির ভিতরে যে দূষক পদার্থ সেগুলোকে আসলে জারিত করব, আমি ধ্বংস করে দিব, নষ্ট করে দিব, তাহলে তোমার অক্সিজেন দরকার জারিত করার জন্য। সো পানির দূষক পদার্থগুলোকে জারিত করার জন্য, ধ্বংস করার জন্য যে অনলি এই দূষক পদার্থগুলো কি জৈব এবং অজৈব দুই ধরনের হতে পারে। জৈব দূষক, আবার কি হতে পারে বলো, অজৈব দূষক। জৈব দূষক এবং অজৈব দূষক দুইটাই হতে পারে। এই জৈব দূষকগুলোকে শুধুমাত্র ধ্বংস করতে পারে বিওডিটা, বায়োকেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। মানে এখানে আসলে জারক যেটা, সেটা খুব একটা স্ট্রং না, উইক একটা জারক দিয়ে ধ্বংস করা হয়। ওকে, আচ্ছা, যতটুকু অক্সিজেন প্রয়োজন হয় পানির ভিতরকার। আর সিওডি মানে হচ্ছে ভাইয়া, সিওডি মানে হচ্ছে কেমিক্যাল অক্সিজেন ডিমান্ড। এখানে জৈব অজৈব সকল দূষককে এসে ধ্বংস করে দেয়। তাহলে একটা জিনিস তুমি বলো তো, যে বিওডির মান বেশি তার মানে কি, আমার অক্সিজেনের চাহিদাটা বেশি, তার মানে অবশ্যই সেখানে আসলে কি দূষকের পরিমাণটা বেশি, ওটাকে ধ্বংস করতেই তো অক্সিজেন বেশি লাগতেছে। তাহলে বিওডি বা সিওডি এর মান যদি বেশি হয় তার মানে পানিটা আমার বেশি দূষিত বোঝাচ্ছে, তাই না? বিওডি আর সিওডি এর মানটা, কারণ এগুলো আসলে কি, এগুলো হচ্ছে পানিতে উপস্থিত দূষকগুলাকে জারিত করতে যতটুকু আমার অক্সিজেন লাগবে সেটা। তাহলে পানিতে উপস্থিত দূষকের পরিমাণ বেশি হলেই তো আমার ডিমান্ডটা বেশি হবে, অক্সিজেনের ডিমান্ডটা বেশি হবে। তার মানে আমরা চোখ বন্ধ করে একটা জিনিস বুঝতে পারি, সেটা হচ্ছে বিওডি এবং সিওডি এর মান বেশি, তার মানে হচ্ছে পানিটা দূষিত বেশি। তাহলে দূষিত পানির নির্দেশকই তো চাইছে আমার। দেখো সিওডি এর মান এখানে 100 ppm বলছে, তার মানে অবশ্যই এটাই কি আমার নির্দেশক না, যেটা অবশ্যই একটা দূষিত পানি। বিওডি এর মান 2 মিলিগ্রাম পার লিটারে, ঠিক আছে, তাও মানা যায়, 2 থেকে 4 6 মানা যায়। বাট যখনই এটা এই পরিমাণে হয়ে যাবে তার মানে এখানে অনেক পরিমাণে দূষক আছে, সেটাকে ধ্বংস করতে আমার এতগুলো অক্সিজেন লাগতেছে, এরকম বোঝাচ্ছে। ক্লিয়ার? ওকে, আচ্ছা, নেক্সট, হু অনুমোদিত পানিতে টিডিএস এর সর্বোচ্চ মাত্রাটা কত? এটা যে টিডিএস এর যে কথাটা, টিডিএস, সে জিনিসটা আসলে কিভাবে বলো তো, টোটাল ডিজলভ সলিড। এটা এক একটা কন্টিনেন্টালের জন্য এক এক রকমের এই মানটা, টোটাল ডিজলভ সলিড। এক একটা কন্টিনেন্টালের জন্য এই মানটা হচ্ছে এক এক রকম, টোটাল ডিজলভ সলিড। হ্যাঁ, এখন পানির জন্য আমাদের টোটাল ডিজলভ সলিডের মানটা আসলে কত বলা হচ্ছে, যেটা আমাদের হু অনুমোদিত পানিতে টিডিএস এর সর্বোচ্চ মাত্রা হচ্ছে 500 মিলিগ্রাম পার লিটার, বা যেটাকে আমরা বলতে পারি 500 ppm, হু কর্তৃক। ঠিক আছে, টোটাল ডিজলভ সলিডের মধ্যে এরা কারা থাকবে, ধরো ম্যাগনেসিয়াম আয়ন থাকবে সলিড হিসেবে, তারপর হচ্ছে ক্যালসিয়াম আয়ন থাকবে, এই যে আয়নগুলো আকারে থাকবে, যেগুলো ডিজলভ আকারে থাকবে, এরা হচ্ছে আমার এই জিনিস। ক্লিয়ার? তাহলে এখানে রাইট অ্যান্সারটা কত হবে, 500। নেক্সট, নিচের কোনটি পানির স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়? ক্ষরতা বা হার্ডনেস যে জিনিসটা, সেটা দুই ধরনের হয়, একটা হচ্ছে স্থায়ী, একটা হচ্ছে অস্থায়ী। চলো জিনিসটা বুঝাই। ক্ষরতা বা যেটাকে আমরা বলতেছি আসলে কি ভাই, হার্ডনেস, এটা কয় ধরনের হয় বললাম, দুই ধরনের। একটা হচ্ছে ভাই অস্থায়ী ক্ষরতাটা খুব সহজেই দূর করে দেওয়া যায়, অস্থায়ী ক্ষরতা মানে বা টেম্পোরারি হার্ডনেস বলা যায়, আর একটা হচ্ছে স্থায়ী ক্ষরতা বা পার্মানেন্ট হার্ডনেস বলা হয়। স্থায়ী ক্ষরতা এবং অস্থায়ী ক্ষরতা। এখন আসো অস্থায়ী ক্ষরতার কথা যেটা আমরা বললাম, এই অস্থায়ী ক্ষরতা যেটা আমার অস্থায়ী হার্ডনেস, সেই অস্থায়ী হার্ডনেসটা কি, এটা হচ্ছে ক্যালসিয়াম বা ম্যাগনেসিয়ামের বাইকার্বনেট লবণ থেকে, এটাকে নর্মালি তাপ দিলেই দূর হয়ে যায়, তাপ দিলেই দূর হয়। কিন্তু স্থায়ী ক্ষরতা যেটা, সেটা হচ্ছে এই যে ক্যালসিয়াম
বা ম্যাগনেসিয়ামের ক্লোরাইড বা সালফেট বা অন্যান্য লবণে আসলে লবণ থেকে দূর হয়, অন্যান্য লবণ থেকে আসলে আসে। সো এখানে এটা কমপ্লিট করার জন্য আমার যাকে দরকার বা এখান থেকে এটা দূর করার জন্য আসলে ওই যে ফিল্টারের মধ্যে যেমন সোডিয়াম পারমুটেট পদ্ধতি চালানো করা হয়, পারমুটেট, এটা কিন্তু এত সহজ না। সোডিয়াম পারমুটেট পদ্ধতি একটা, হ্যাঁ, এটাকে দূরকরণের জন্য। আর একটা পদ্ধতি হচ্ছে ভাইয়া তোমার সোডিয়াম পারমুটেটের সাথে সাথে, সেটা হচ্ছে আয়ন এক্সচেঞ্জ পদ্ধতি। আয়ন এক্সচেঞ্জ, এই দুইটা পদ্ধতির মাধ্যমে এটাকে সলভ করানো হয়। এখন তাহলে তুমি বলো, আমাদের এখানে বলতেছে যেটা স্থায়ী ক্ষরতার জন্য দায়ী নয়, তার মানে অস্থায়ী ক্ষরতার জন্য যারা দায়ী, কার্বনেট বা বাইকার্বনেট যে যৌগগুলো, বাইকার্বনেট কোথায় আছে? একমাত্র উত্তর এ না? তাহলে এ। এটাকে সহজে তাপ দিয়ে কিভাবে দূর করা যায় জানো? এই যে ম্যাগনেসিয়াম বাইকার্বনেট, এটাকে যদি তুমি জাস্ট সিম্পলি হিট দাও তাহলে এটা কি হয়ে যাবে জানো? ম্যাগনেসিয়াম কার্বনেট প্লাস পানি। এই যে পানিটা তৈরি হলো, এই ম্যাগনেসিয়াম কার্বনেটটা কি হয় ভাই? অধক্ষিপ্ত হয়ে যায়। অধক্ষিপ্ত হয়ে আর দ্রবীভূত হয় না আসলে, অধক্ষিপ্ত হয়ে যায়, অধক্ষিপ্ত হয়ে পড়ে যায়। হ্যাঁ, আর পানিতে এটা হয়ে গেল। বুঝছো জিনিসটা? এমন ঘটনা ঘটে যায়, পানি বা কার্বনিক অ্যাসিড, তারপরে এখান থেকে বুদবুদ আকারে কার্বন ডাইঅক্সাইড বের হয়ে যায়। এই ঘটনাটা ঘটে, অধক্ষিপ্ত হয়ে যায়, দ্যাটস আলাদা হয়ে যায়। তো আমাদের রাইট আনসারটা কি? এ। ডান, আমাদের আর কোশ্চেনারিজ নাই। সো আশা করি বুঝাই গেছে যারা শেষ পর্যন্ত কমপ্লিট করলাম চ্যাপ্টার এ রিলেটেড যা কিছু কোশ্চেন ছিল, বিশেষ করে বিইউপিতে আসা, বিইউপি কোন অংশগুলো থেকে কোশ্চেন করতে বেশি পছন্দ করে, কোন অংশগুলোতে তোমাকে পড়াশোনার হটস্পটটা বাড়াতে হবে, সেটা হোপসো বুঝতে পারছো। সো তোমাদেরকে একটাই বলবো, কোয়েশ্চেনটাকে ভালো, কোয়েশ্চেন ব্যাংক যেটা তোমার কাছে আছে আসলে কোয়েশ্চেন ব্যাংক, এই কোয়েশ্চেন ব্যাংকটাকে অ্যানালাইসিস করো, অ্যানালাইসিস করো। হ্যাঁ, তারপরে হচ্ছে কনসেপ্ট ছাড়া কোনো কিছুতেই ফোকাস দিও না। কনসেপ্ট প্লাস হচ্ছে কিউবি সলভ, এটাই হচ্ছে আমাদের প্রত্যেকটা ইউনিভার্সিটি ক্র্যাক করার মেইন মূল মন্ত্র। মেইন মূল মন্ত্র সবাই এটাই করে, তোমাকেও এই কাজটাই করতে হবে। এখন কনসেপ্ট যে জিনিসটা, সেই জিনিসটাকে তুমি যদি নিজে নোট করে রাখতে পারো তাহলে সব থেকে বেটার। ঠিক আছে, কনসেপ্ট জিনিসটাকে যদি তুমি নিজের নোট করে রাখতে পারো তাহলে সব থেকে বেটার। নিজের নোটটাই জাস্ট হচ্ছে রিভিশন দিবা আর এক্সাম হলে বসবা, তাইলে তো ডান। আর কিচ্ছু লাগে? আর কিচ্ছুই লাগে না। সবার জন্য, আমার জন্য, আমার এক্সামে ক্র্যাক করার, ভার্সিটিতে চান্স পাওয়ার মূল মন্ত্র ছিল এটাই, তোমার জন্যও এটাই। তুমি কোনোটাতে একটু কম ফোকাস দাও, কোনোটাতে একটু বেশি ফোকাস দাও, জিনিসটাকে ইকুয়ালাইজ করার চেষ্টা করো, যেগুলোতে আসলে উইকনেস আছে, দুর্বলতা আছে, সেগুলোতে আর কি আরও বাড়ানোর চেষ্টা করো। হোপসো তুমিও খুব সহজে ক্র্যাক করতে পারবা। তো সবাই অনেক অনেক ভালো থাকো। বিউপি এফএসটির আমাদের যে পরিবেশ রচনার অধ্যায়টা ছিল সেটা এখানেই শেষ। আশা করি যে কোয়েশ্চেনগুলো টাইপ করে মানে যে টাইপের জিনিসগুলো বোঝানো হয়েছে, প্লাস যে হ্যান্ড ক্যালকুলেশনগুলো দেখানো হয়েছে, সেটা টিপস অ্যান্ড ট্যাকটিক্সগুলো বুঝতে পারছো, ধরতে পারছো। সো দেখা হবে পরবর্তী কোনো একটা লেকচারে। টিল দেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।